আসসালামু আলাইকুম। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমরা পড়ব হচ্ছে রাসায়নিক বন্ধনসমূহ অর্থাৎ কেমিক্যাল বন্ডস চ্যাপ্টারটা। এটা আপনাদের ইনঅর্গানিকের একটা অধ্যায় ফার্স্ট ইয়ারের জন্য। আর এই অধ্যায়টা 3 নম্বর অধ্যায় রয়েছে, ঠিক আছে। এখন আমি এর আগে একটা ভিডিও দিয়েছি, তাতে বলে দিয়েছি যে এই অধ্যায়ে কোন কোন টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ। সেটার ভিতরে এই আজকে থেকে আমাদের ক্লাস হবে যে যেই টপিকগুলো গুরুত্বপূর্ণ ছিল, এই টপিকের শুরুর যে টপিকগুলো, এই টপিকগুলো নিয়ে আলোচনা হইতে হইতে একদম শেষ পর্যন্ত যাবে। তাহলে প্রথমে আমি যে শুরুর টপিকটা বলছিলাম সেটা হচ্ছে রাসায়নিক বন্ধন। আর আমাদের এই অধ্যায়টার নামই হচ্ছে রাসায়নিক বন্ধন সমূহ। এখন আমরা যে এই অধ্যায়টা পড়ব যে রাসায়নিক বন্ধন সমূহ, আমরা আগে রাসায়নিক বন্ধন সম্পর্কে জানবো, রাসায়নিক বন্ধনটা কি এবং রাসায়নিক বন্ধন কত প্রকার, কি এর শ্রেণী বিভাগে যাব। তারপর ডিটেলসে প্রত্যেকটা বন্ধন আমরা আলোচনা করার চেষ্টা করব। তারপরে বলে দিব যে এই অধ্যায়ে মানে এই যে টপিকের উপরে কোন কোন হচ্ছে প্রশ্নগুলো আসতে পারে, এখান থেকে একটা দুটো আমি সলভ করে দেবো, আর বাকিটা আপনারা পেয়ে যাবেন। তাহলে চলেন, আমাদের টপিক ছিল রাসায়নিক বন্ধন সমূহ, ঠিক আছে। এখন আমরা জানবো এই রাসায়নিক বন্ধনটাকে। এখন রাসায়নিক বন্ধন জানার আগে মানে আমি একটু সংজ্ঞা দিতে চাচ্ছি, কিন্তু সংজ্ঞা দেওয়ার আগে আমি একটু বোঝাই আসি যে মানে কিভাবে বন্ধনটা গঠিত হয়, তাহলে সংজ্ঞাটা বুঝতে আপনাদের সহজ হবে। তাহলে দেখেন, আমরা পরমাণু সমূহগুলো জানি, যেমন এরকম হাইড্রোজেন পরমাণু থাকে, তারপরে মনে করেন কার্বন পরমাণু আছে, অক্সিজেন পরমাণু আছে, নাইট্রোজেন আছে, তারপরে মনে করেন সোডিয়াম আছে, তারপরে ক্লোরাইড আছে। এইগুলো সব কি আলাদা আলাদা পরমাণু, ঠিক আছে। আর এই পরমাণুগুলো কখনোই একা থাকতে চায় না, এরা কি করতে চায়, এরা একত্রিত হয়ে যৌগ অণু গঠন করতে চায়, ঠিক আছে। তাহলে যেমন আমরা মানুষ কিন্তু কখনোই একা বসবাস করতে পারে না, বা বিভিন্ন প্রাণীর ক্ষেত্রেই বলেন, তারা কি একা বসবাস করতে পারে না। তাদের জন্য কি লাগে, তাদের সঙ্গীর প্রয়োজন হয়। আর এই সঙ্গীর মাধ্যমে তারা কি হয়, স্থিতিশীল হয়, বা তারা সুখ শান্তির একটা জায়গা খুঁজে। তেমনি এই যে এই পরমাণুগুলো কি, তারা একটা পরিবারের মতন থাকতে চায়, থেকে তারা বন্ধন গঠনের মাধ্যমে স্থিতিশীলতা অর্জন করতে চায়। যেমন দেখেন, এই হাইড্রোজেন দেখেন যদি এই কার্বনের সাথে বন্ধন গঠন করে, তাহলে এই কার্বনের সাথে কিভাবে বন্ধন গঠন করবে, দেখেন কার্বনের সাথে হাইড্রোজেন এইভাবে বন্ধন গঠন করে, দিয়ে একটা যৌগ বা আপনি পদার্থ বলতে পারেন, এটা সৃষ্টি করে। সেটা কি হয়, এরকম, তার নাম কি হয়, এটা হচ্ছে মিথেন তৈরি হলো, তাই না। তাহলে এখানে কিন্তু রাসায়নিক বন্ধন গঠিত হলো। কি ধরনের বন্ধন এখন আমি যাচ্ছি না, কারণ বন্ধনটা কি এটা আমি বোঝানোর চেষ্টা করছি। কারণ আমি বললাম যে এখানে কোনো পরমাণুই একা থাকতে চায় না, তারা কি করে, যৌগ হিসাবে বা অণু হিসাবে অবস্থান করে। যেমন আমরা পরিবারে সবাই মিলে থাকি, হ্যাঁ, সেরকম এরাও একটা পরিবারে থাকতে চায়, কিন্তু সেই পরিবারে কোনো ঝামেলা চায় না, তারা সুখ শান্তি চায়, ঠিক আছে। সেই ক্ষেত্রে তারা এই স্থিতিশীলতার জন্য বন্ধনগুলো গঠন করে, ঠিক আছে। স্থিতিশীলতা বলতে বোঝাচ্ছে তারা স্থির থাকবে, এখানে কোনো ঝামেলা চাইবে না, যে এর ভিতরে ইলেকট্রন ছাড়বে কেউ, কেউ দিবে, দেওয়ার মাধ্যমে বা শেয়ার করবে, করে এরা কি স্থিতিশীলতায় অবস্থান করবে। তারা কোনো রকমের ঝামেলা থাকলে সেই ঝামেলাটাকে সবসময় অ্যাভয়েড করতে যাবে। তারা যদি একটারে দিয়ে আর একজন নিয়ে যদি তারা স্থিতিশীল থাকে, তাহলে তারা স্থিতিশীল থাকলেও তারা এমন অবস্থায় থাকতে পছন্দ করবে, ঠিক আছে। এখন দেখেন, এই একটা কার্বনের সাথে যখন হাইড্রোজেন বন্ধন গঠন করলো, তখন এটার নাম কি হয়, মিথেন। আপনারা সবাই জানেন, এটা আমি আর লিখে দিচ্ছি না, ঠিক আছে। তারপরে দেখেন, আমি যদি বলি এই কার্বনের সাথে যদি অক্সিজেন বন্ধন গঠন করে, তাহলে কি তৈরি হয়, এরকম বন্ধন তৈরি হয় না, কি কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, তাই না। এখানেও কিন্তু এরা কি করলো, একটা যৌগ গঠন করলো, এই পরমাণু তাহলে এর সাথে একটা যৌগ গঠন করলো, কিন্তু একা একা থাকতে পছন্দ করে না কেউ, তারা চায় একসাথে থাকুক, কিন্তু তারা শান্তিতে বসবাস করুক। তারপরে দেখেন, এই যে সোডিয়াম, এই ক্লোরাইডের সাথে কি করে, সোডিয়াম ক্লোরাইড গঠিত করে, ঠিক আছে। এখন কি ধরনের বন্ধনে এটা আমি যাচ্ছি না। এখন দেখেন, এই যে এরা কিন্তু নিজেরা নিজেদের ভিতরে
কি অণু গঠন করেও এদের ভিতরে বন্ধন কিন্তু হয়ে থাকে। যেমন হাইড্রোজেন যদি বলে থাকি, তাহলে এই হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধন গঠন করে কি হয়, হাইড্রোজেন অণু গঠন করে। শুধু যৌগ গঠন করবে না, এরা কি অণু গঠন করতে পারে নিজেদের মধ্যে, একে অন্যের সাথে যৌগ গঠন করলো, নিজেরা নিজেরা কি অণু গঠন করবে। যেমন অক্সিজেনের সাথে যদি বলে থাকি, তাহলে এই অক্সিজেন অক্সিজেন বন্ধন গঠন করে, এইভাবে কি হয়, অক্সিজেন অণু হয়। নাইট্রোজেনের ক্ষেত্রেও সেম ব্যাপার হবে, এইভাবে অণু গঠন হবে। তারা কি করলো, এই যে নাইট্রোজেন অণু গঠন করলো। তাহলে এই ব্যাপারগুলো তারা, আমি বলতে চাচ্ছি যে পরমাণুগুলো আছে, এই পরমাণুগুলো কখনোই একা একা থাকতে চায় না, তারা সবসময় কি একসাথে মিলেমিশে থাকতে চায়, মিলেমিশে স্থিতিশীল অবস্থায় অর্থাৎ শান্তি বজায় রাখতে চায়। সেক্ষেত্রে তারা একটা রাসায়নিক প্রক্রিয়া দরকার হয়, সেটা হচ্ছে বন্ধন। এই এই বন্ধনটা নিয়েই, অর্থাৎ এই রাসায়নিক বন্ধনটাই আমরা পড়তে চাচ্ছি, ঠিক আছে। এরপরে আমরা বিভিন্ন বন্ধন সম্পর্কে জানবো। এই যে এখানে যে বন্ধনগুলো আসছে, বন্ধনের মাধ্যমে তারা স্থিতিশীল অবস্থান করছে, এই বন্ধনগুলোর আবার বিভিন্ন প্রকার আছে। একটা হচ্ছে পরমাণুর উপর নির্ভর করে, আর একটা হচ্ছে অণুর উপর নির্ভর করে। চলেন এখন দেখেন, আমরা রাসায়নিক বন্ধনটা পড়লে বুঝতে পারবো যে রাসায়নিক বন্ধনটা আসলে কি, ঠিক আছে। এখন দেখেন, বলা হচ্ছে পরমাণুর মধ্যকার যে আকর্ষণ বল যৌগ বা অণুকে সুস্থিত করে তাকে রাসায়নিক বন্ধন বলে। যেমন আমি বললাম, এই যে পরমাণুর ভিতরে আকর্ষণ তো থাকবেই। যে কোনো পরমাণুর ভিতরে একটা আকর্ষণ থাকে, এই আকর্ষণের কারণে তারা কি গঠন করবে, অণু গঠন করবে না যৌগ গঠন করবে। যৌগ গঠন করে তারা আবার স্থিতিশীলতা বজায় রাখতে হবে। যদি স্থিতিশীলতায় বজায় রাখতে পারে, তাহলেই সেই বন্ধনটাকে আমরা রাসায়নিক বন্ধন বলে থাকি। এখন আপনারা বলতে পারেন যে আপু, আমরা যে রাসায়নিক বন্ধন পড়ছি বা বিভিন্ন ধরনের বন্ধন পড়ি, তাহলে বন্ধন কেন গঠন করা হয়? বন্ধন এই জন্যই গঠন করা হয় যে যাতে তারা স্থিতিশীলতায় অবস্থায় থাকতে পারে, মানে স্থিতিশীল থাকতে পারে, হ্যাঁ, বা স্টেবল থাকতে পারে, ঠিক আছে। এই জন্যই বন্ধনটা গঠন করা হয়। কারণ দেখেন, আমি যে বললাম যে মানুষ পশু পাখি একা একা থাকতে পারে না, তেমনই এই পরমাণুগুলোও একা একা থাকতে পারে না। আর তারা একসাথে থেকে তারা শান্তিতে সুখে থাকতে চায়, এই জন্যই। আর এই শান্তিতে সুখে থাকা মানে কি স্থিতিশীল থাকা, ঠিক আছে। আর কখন স্থিতিশীল হয়, ওই যে পরমাণুগুলা দিয়েই অণু বা যৌগ গঠন করছে, তারা যদি নিষ্ক্রিয় অবস্থায় থাকতে পারে, তখন তারাই এই স্থিতিশীল অবস্থান থাকতে পারবে বা তারা শান্তিতে থাকতে পারবে। তাহলে এখান থেকে বোঝা গেল যে বন্ধন গঠন করে কি জন্য, বন্ধন এই জন্যই গঠন করে যাতে তারা স্থিতিশীল থাকতে পারে, ঠিক আছে। তাহলে আমরা রাসায়নিক বন্ধনটা জানতে পারলাম, রাসায়নিক বন্ধন কেন গঠিত হয় এটাও জানলাম। এখন দেখব আমরা রাসায়নিক বন্ধন কত প্রকার এবং এর প্রকারগুলো সম্পর্কে আইডিয়া নিব, ঠিক আছে। তাহলে চলেন যে রাসায়নিক বন্ধন কত প্রকার এটা একটু দেখে নিই। রাসায়নিক বন্ধন মূলত হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে একই বা ভিন্ন প্রকার মৌলের মধ্যে। তাহলে একই বা ভিন্ন প্রকারের মৌলের মধ্যে দেখেন, এই মৌল কি হলো, এক ধরনের বন্ধন গঠন করলো। আবার ভিন্ন ভিন্ন মৌল নিয়েও কি গঠন হলো, যেমন এখানে একই বলতে কি বোঝানো হচ্ছে, যেখানে হাইড্রোজেন দিয়ে করলাম, তারপর অক্সিজেন দিয়ে করলাম, দুইটা একই রকম ছিল, তখন এক ধরনের জিনিস তৈরি করছে। আবার ভিন্ন ভিন্ন যখন দিলাম, তখন দেখেন এই যে সোডিয়াম ক্লোরাইড, দেখেন এটা ভিন্ন ভিন্ন ছিল, আবার এই মিথেন কিন্তু ভিন্ন ভিন্ন ছিল, এই কার্বন ডাই অক্সাইড এটাও কিন্তু ভিন্ন ভিন্ন ছিল। তাহলে বলা হচ্ছে একই বা ভিন্ন প্রকার মৌল মধ্যে এক ধরনের বন্ধন হয়ে থাকে, আবার একই বা ভিন্ন পদার্থের অণুর মধ্যেও কি হয়ে থাকে। এইগুলো হচ্ছে যেগুলো আমরা ভিন্ন প্রকারের জিনিস দিয়ে গঠন করলাম, এটা কি আমরা বলে থাকি এটা পদার্থ। যেমন কার্বন ডাই অক্সাইড, এটা কি একটা পদার্থ না? এই সোডিয়াম ক্লোরাইড এটা পদার্থ, এইটাও কি একটা পদার্থ। এই যে মিথেন, এই পদার্থ হলো এখান থেকে, এদের ভিতর আবার কি অণু হইতে পারে, ঠিক আছে। তাহলে এই দুই ভাগে ভাগ হচ্ছে, একটা হচ্ছে মৌলের মধ্যে, আর একটা হচ্ছে বিভিন্ন পদার্থের অণুর মধ্যে। এই দুটোর উপরে সম্পর্কিত করে বন্ধন হচ্ছে। তাহলে দুই প্রকার হচ্ছে রাসায়নিক বন্ধন, কত প্রকার হচ্ছে, দুই প্রকার। এক হচ্ছে একই বা ভিন্ন প্রকার মৌলের মধ্যে, আর হচ্ছে 2 নম্বর একই বা ভিন্ন পদার্থের অণুর মধ্যে। এখন আমরা জানবো যে এই একই বা ভিন্ন প্রকার মৌলের যে মধ্যে যে বন্ধনগুলো রয়েছে, এই বন্ধনগুলো কি কি। তাহলে এই বন্ধনগুলো হচ্ছে 4 প্রকার রয়েছে। একটা হচ্ছে কি আয়নিক বন্ধন, তারপরে আছে আপনার সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ধন, তারপর সন্নিবেশ বন্ধন বা কোঅর্ডিনেশন কোভ্যালেন্ট, আর হচ্ছে ধাতব বন্ধন বা মেটালিক বন্ধন। এই 4 প্রকারের বন্ধন হচ্ছে আমাদের একই বা ভিন্ন প্রকারের মৌলের মধ্যে হয়ে থাকে।
ঠিক আছে, তাহলে আমরা জানলাম এই 4 ধরনের বন্ধন সম্পর্কে। এখন আর একটা বন্ধন বাকি রয়েছে একই বা বিভিন্ন পদার্থের অণুর মধ্যে বা ভিন্ন পদার্থের অণুর মধ্যে যে ধরনের বন্ধন হয়ে থাকে সেই বন্ধনগুলো এখন আমরা একটু জেনে নিই। এই বন্ধন হচ্ছে 2 প্রকার। ঠিক আছে, একটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন বা হাইড্রোজেন বন্ড, আর একটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস বন্ড। এইগুলোর আবার এই যে বন্ধনগুলো পড়লাম, এই বন্ধনগুলোর আবার ভিন্ন ভিন্ন প্রকার রয়েছে। আমরা ডিটেলসে যাওয়ার চেষ্টা করব। এই ভিডিওটা আমি বেশি বড় করব না, কারণ এতে আমরা এই শ্রেণী বিভাগগুলো জানলাম এবং যে রাসায়নিক বন্ধনটা কি এটা বোঝার চেষ্টা করলাম, গঠন সম্পর্কে জানার চেষ্টা করলাম, আর এই যে প্রকারভেদ সম্পর্কে একটু জানলাম। এই ভিডিওতে আমি আর শুধুমাত্র একটু নর্মালি আয়নিক, প্রথমে যেহেতু আমরা একই বা ভিন্ন প্রকারের মৌল নিয়ে আলোচনা করছিলাম, এর প্রথমে কী ছিল, আয়নিক বন্ধন ছিল। এই আয়নিক বন্ধন সম্পর্কে একটু আলোচনা করব, করার পরে আমি কি করব, ছোট করে আলোচনা করেই শেষ করব। তারপরে পরবর্তী, যেহেতু আয়নিক বন্ধনটা বেশ বড়, আমার 2-3টা লেকচার লাগবে শেষ করতে, তাহলে আমরা পুরা অধ্যায়ের যত কোশ্চেন থাকবে আয়নিক বন্ধন সম্পর্কে, আবার আয়নিক বন্ধনের সমযোজী বৈশিষ্ট্য সম্পর্কে নিয়ে আবার ফাজানের নীতি আছে, এগুলো পড়তে আমাদের বেশ কয়েকদিন সময় লেগে যাবে। ঠিক আছে, তাহলে চলেন এখন আমরা একটু আয়নিক বন্ধন সম্পর্কে জানি, বা আয়নিক বন্ধন বা তড়িৎযোজী বন্ধনটা কি। আমরা ছোটোবেলা থেকেই কিন্তু পড়ে আসছি যে ধাতু এবং অধাতু মিলে যে বন্ধন গঠিত হয় তাকে আমরা আয়নিক বন্ধন বলে থাকি। কিন্তু এই যে জিনিসটা, এই জিনিসটা আপনারা বাদ দিয়ে ফেলবেন, কারণ এটা কিন্তু পুরোপুরি সঠিক নয় যে ধাতু এবং অধাতু মিলে যে বন্ধন গঠিত হয় তাকে বলা হচ্ছে আয়নিক বন্ধন। এটা একদম ঠিক নয়, এটার ভিতরে ভুল আছে। আমি যখন একদম পার্ট ওয়াইজ লেকচারে যখন যাব তখন লাস্ট মাস্ট বলে দিব যে কেন এটা ভুল ছিল। আজকে আমরা নতুনভাবে জানবো যে আয়নিক বন্ধনটা কি। দেখেন, আমি বলবো যে আয়ন দিয়ে যে বন্ধন গঠিত হয় তাকে আয়নিক বন্ধন বলে। ঠিক আছে, আয়ন দিয়ে বন্ধন গঠন হইলেই সেটা হবে আয়নিক বন্ধন। কেন বললাম, আপনারা বলতে পারেন তাহলে এতদিন ধরে যেটা পড়ে আসছি সেটা কি ভুল পড়ে আসছি? হ্যাঁ, সেটা একেবারে ভুলও না, পড়ে আসছেন একদম অ্যাবসলিউটলি ওটা সঠিক নয়, কিন্তু এর ভিতরে বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের ধাতু এবং অধাতু মিলেই আয়নিক বন্ধনটা গঠিত হয়, কিন্তু 100% সেটা গঠিত হয় না। ঠিক আছে, এটার সীমাবদ্ধতার ভিতরে রয়েছে, সেটা আমরা জানবো। এখন দেখেন, আমরা আয়নে আয়নে যখন বন্ধন গঠন করছে আমরা সবসময় এই সোডিয়াম ক্লোরাইডের উদাহরণটাই দিই, এবং আর এইটাই আমাদের বইতে থাকে বলে এই উদাহরণটাই দিই। এখন আমি এটা কেন আয়নে আয়নে বলছি এটা একটু আপনাদের বোঝানোর চেষ্টা করি। দেখেন, এখানে আমি নিয়েছি সোডিয়াম আয়ন, এটা কিন্তু গ্যাসে থাকবে। হ্যাঁ, আবার ক্লোরাইড আয়ন যদি গ্যাসের সাথে বিক্রিয়া করি তাহলে আমাদের সোডিয়াম আয়ন সলিডে রূপান্তরিত হবে। ঠিক আছে, এখন দেখেন, এটা আমাকে প্রমাণ করতে গেলে আমাদের ইলেকট্রন বিন্যাস নিয়ে কাজ করতে হবে। তাহলে এখন আমরা আয়নিক বন্ধন সম্পর্কে কিছু জানলাম, যে আগে সংজ্ঞাটা যেটা আমাদের ছিল ওই সংজ্ঞাটার থেকে আমরা এখন ব্যতিক্রমে যাচ্ছি, কারণ কি ওই সংজ্ঞাটা আমাদের পুরোপুরি ঠিক ছিল না। আমরা এখন পড়ব আয়ন দিয়ে যে বন্ধন গঠিত হয় তাই হচ্ছে আয়নিক বন্ধন। এছাড়া আপনাদের বইতে হয়তো বড় ধরনের সংজ্ঞা আছে, আমি নর্মালি বোঝানোর জন্য এই সংজ্ঞাটা ইউজ করলাম। আপনারা চাইলে আপনাদের বইতে যে সংজ্ঞাটা আছে সেটা কিন্তু পড়ে নিতে পারেন। হ্যাঁ, নিয়ে তারপরে আপনারা ব্যাখ্যাগুলো দিতে পারেন। ঠিক আছে, যেহেতু এটা একটু বড় আমি কিন্তু লিখে দিলাম না। ঠিক আছে, আপনারা কিন্তু এটা চাইলে পড়তে পারেন, আমি নর্মালি বোঝানোর জন্য আপনাদের এই ছোট সংখ্যাটা কিন্তু ইউজ করলাম। আর এই আয়নিক বন্ধন বা তড়িৎযোজী বন্ধনটা পড়ানোর আগে আমাদের এই আয়নিক বন্ধন হওয়ার শর্ত সম্পর্কে আমাদের জানতে হবে। তারপরে আয়নিক যৌগ গঠনের মানে আয়নিক যৌগের কিছু বৈশিষ্ট্য জানতে হবে। তারপর আমরা এর সলভগুলোতে যাইতে পারবো, না হলে আমরা কিন্তু বুঝতে পারবো না যদি সলভগুলোতে আগে আগে চলে যায়। চলেন আমরা এখন আয়নিক বন্ধন এর যে শর্তগুলো রয়েছে, এই শর্তগুলো গুরুত্বপূর্ণ যে শর্তগুলো, এই শর্তগুলো আগে পড়ে আসি। দেখেন, প্রথম যে শর্তটা রয়েছে এই শর্তটা আমাদের পড়তে গেলে পড়তে হবে। সেই শর্তের ভিতরে রয়েছে ধাতুর নিম্ন আয়নীকরণ শক্তি থাকা লাগবে, অর্থাৎ আয়নিক পোটেনশিয়াল কি থাকা লাগবে, কম থাকা লাগবে। যেহেতু আমরা এখানে সোডিয়াম ক্লোরাইডের উদাহরণ নিব, সেক্ষেত্রে আমি ধাতু হিসাবে সোডিয়ামকেই নিচ্ছি। এই সোডিয়ামের শেষ কক্ষপথে 3s এ মাত্র কয়টা ইলেকট্রন থাকে, একটা ইলেকট্রন থাকে। এখানে তাপমাত্রা যদি আমি প্রয়োগ করি তাহলে কম তাপমাত্রা দিলে এই ইলেকট্রনটা ও ছেড়ে দিয়ে স্থিতিশীল হইতে চাইবে। এই একটা ইলেকট্রন যদি ছেড়ে দেয় ও তার কাছাকাছি যে নিষ্ক্রিয় মৌল রয়েছে নিয়নে পরিণত হইতে পারবে, এজন্য সে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে স্থিতিশীল অবস্থা অর্জন করতে চায়। তাহলে আমরা জানি যে সকল ধাতু তার সর্ববহিস্তরের 1টা 2টা বা 3টা ইলেকট্রন থাকে, তারা সবসময় ইলেকট্রন ছেড়ে দিতে চায়। সেক্ষেত্রে এই সোডিয়ামও একটা ইলেকট্রন ছেড়ে দিবে, এখানে কম আয়নীকরণ শক্তির প্রয়োজন হবে।
তাহলে আশা করি এই প্রথমটা আপনারা বুঝতে পারছেন। এবং 2 নম্বরটাতে এখন আমরা যাব। দেখেন 2 নম্বরে কি বলা আছে, অধাতুর উচ্চ ইলেকট্রন আসক্তি থাকতে হবে। তাহলে যে অধাতুটা ইউজ করব আমরা এখানে, সেই অধাতুটা কি করতে হবে, উচ্চ ইলেকট্রন আসক্তি থাকবে। সেক্ষেত্রে আমরা ক্লোরাইডের কথাই চিন্তা করি। এর শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে, এরকম ইলেকট্রন থাকে যে হচ্ছে 3s2 এবং 3p5, অর্থাৎ শেষ কক্ষপথে 7টা ইলেকট্রন থাকে। আর এর আর একটা ইলেকট্রন যদি এখানে আসে, সেক্ষেত্রে কি হয়, এর যে পরবর্তীতে ক্লোরিনের পরে আর্গন 18তে পরিণত হইলে এ একটা নিষ্ক্রিয় মৌলতে পরিণত হইতে পারবে। এজন্য সে একটা ইলেকট্রন গ্রহণ করতে পারবে। সেই জন্য এর কিন্তু প্রচণ্ড ইলেকট্রন আসক্তি রয়েছে। তাহলে এরকম ইলেকট্রন আসক্তি থাকতে হবে যে অধাতুটা ইউজ করব আমরা, সেই অধাতুটা। অর্থাৎ আয়নিক যৌগ গঠন করতে গেলে আমাদের ধাতু এবং অধাতুর প্রয়োজন হবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ধাতুটা আমরা ইউজ করব তার আয়নীকরণ শক্তি হইতে হবে নিম্ন, এবং যে অধাতুটা আমরা ইউজ করব সেই অধাতুটার ইলেকট্রন আসক্তিটা বেশি থাকা লাগবে। এখন আর পরবর্তীতে আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ল্যাটিস শক্তি। এখন ল্যাটিস শক্তিটা বেশি হওয়া লাগবে। তাহলে এখন আপনারা বলতে পারেন যে আপু এই ল্যাটিস শক্তিটা কি। দেখেন এই ল্যাটিস শক্তিটা আমি একটু বোঝানোর চেষ্টা করি, তারপরে এর সম্পর্কিত বিস্তারিত আলোচনা হবে। এখন সংজ্ঞাতে চাই যে ল্যাটিস শক্তিটা কি। হচ্ছে গ্যাসীয় ক্যাটায়ন। এইখানে যে ক্যাটায়নটা নেওয়া হবে, এই ক্যাটায়নটা হবে গ্যাসীয় ক্যাটায়ন এবং গ্যাসীয় অ্যানায়ন মিলিত হয়ে যদি 1 মোল সলিড লবণ তৈরি করতে যে পরিমাণে শক্তি নির্গত হবে তাকে ল্যাটিস শক্তি বলা হবে। ঠিক আছে, তাহলে ল্যাটিস শক্তি বা ল্যাটিস এনথলপি বলা হবে। তাহলে আমরা সংজ্ঞাটা বুঝতে পারলাম যে গ্যাসীয় ক্যাটায়ন এবং গ্যাসীয় অ্যানায়ন মিলিত হয়ে 1 মোল যদি সলিড লবণ তৈরি করতে যে পরিমাণের শক্তি নির্গত হবে, সেই শক্তিটাকে আমরা ল্যাটিস এনথলপি বা ল্যাটিস শক্তি বলে থাকি। এটার ক্ষেত্রে আমি উদাহরণ যদি দিতে চাই, সেক্ষেত্রে দেখেন এই ক্ষেত্রে আমরা দিতে পারি এই যে সোডিয়াম আয়ন। ঠিক আছে, তাহলে গ্যাসীয় আয়নের কথা বলা হচ্ছে। তাহলে গ্যাসীয় আয়ন আমি নিলাম কি, সোডিয়াম আয়ন নিলাম, এর সাথে আমি আর একটা গ্যাসীয় আয়ন নিলাম, সেটা হচ্ছে মনে করেন ক্লোরাইড আয়ন নিলাম। এটা মিলিত হয়ে 1 মোল কি সোডিয়াম ক্লোরাইড তৈরি করলো। এই সোডিয়াম ক্লোরাইড সলিড তৈরি করতে যে পরিমাণে শক্তি এর কমানো লাগছে, সেই শক্তিটাকে আমরা বলবো কি ল্যাটিস এনথলপি। আর এই ল্যাটিস এনথলপি কি করে, এর শক্তি সবসময় স্টেবিলিটি বৃদ্ধি পায় এবং এনার্জি এর সময় কমে যাবে। এটা আপনাদের মাথায় রাখতে হবে যে ল্যাটিস এনথলপি বা এই ল্যাটিস এনথলপিটা যৌগের স্টেবিলিটি বাড়ায় এবং এনার্জি কমায় ফেলে। তাহলে আশা করি বুঝতে পারছেন। মনে করেন এই যৌগটাই তো গঠিত হয়েছে, এর ক্ষেত্রে এর স্থায়িত্ব বাড়াবে কিন্তু এর শক্তিটা কমায় ফেলবে। ঠিক আছে, তাহলে ল্যাটিস এনথলপিটা আমরা বুঝলাম এবং এর স্টেবিলিটি এবং এনার্জি সম্পর্কেও জানলাম। এখন আর একটা শর্ত রয়েছে, সেই শর্তটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য। ঠিক আছে, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকা লাগবে হচ্ছে 2.1। এখন এই জায়গায় আমার একটু কথা বলা লাগবে যে এখানে যে যৌগগুলো গঠিত হবে, আয়নিক যৌগগুলো, সেক্ষেত্রে আমরা যে আপনার ছোটবেলা থেকে পর্যায় সারণীটা পড়ে আসছি, এই পর্যায় সারণীটা আমি একটু দেখাতে চাই। দেখেন আমরা পড়ে আসছি যে এই যে গ্রুপ 1 এবং 2 এগুলো হচ্ছে ধাতু। এই যে গোলাপি কালার বা হচ্ছে পিঙ্ক কালারের মতন এই কালারটা দিয়ে আমাদের বোঝানো হচ্ছে এটা হচ্ছে ধাতু, আর এইগুলো হচ্ছে অধাতু। ঠিক আছে, এইগুলোকে অধাতু বলা হয়। এই ক্ষেত্রে আয়নিক যৌগ কারা গঠিত করবে, এখানেও ধাতু আছে, এখানেও ধাতু আছে, আর এইগুলো হচ্ছে অধাতু আছে। ঠিক আছে, এখন এইখানের যে এখানকার ধাতু যদি আমি এখানকার অধাতুর সাথে ইউজ করি, সেক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কিন্তু বেশি হবে। হ্যাঁ, আর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আমাদের এখানে কত চাইছে, 2.1 থাকা লাগবে, তাহলে আয়নিক যৌগ গঠন করবে। এর কম থাকলে কিন্তু আয়নিক যৌগ গঠন করবে না। ঠিক আছে, তাহলে এখানকার ধাতুর সাথে যদি এখানকার অধাতুর যদি আমি যৌগ গঠন করতে যাই, সেক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য হইলে আমার যৌগটা গঠিত হবে। আর এখানকার ধাতু ইউজ করে যদি এখানকার অধাতু ইউজ করি, তাহলে সেক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কিন্তু থাকবে না, সেক্ষেত্রে আমাদের যৌগ গঠিত হবে না। সেক্ষেত্রে আমি যদি বলতে চাই, এখানে আমি যদি উদাহরণ আপনাদের একটা দিতে চাই, সেক্ষেত্রে দেখেন এখানে আমাদের যে সোডিয়াম ক্লোরাইডটা গঠিত করছে, এখানে সোডিয়াম কোথায় ছিল, সোডিয়াম কিন্তু এই গ্রুপ 1 এ ছিল, আর ক্লোরাইড কোথায় ছিল, ক্লোরাইড ছিল এই যে গ্রুপ 17-তে। ঠিক আছে, তাহলে এইখানকারটা আর এইখানকার যৌগগুলো মৌলগুলো যদি আমাদের যৌগ গঠন করতে চাই, সেক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কিন্তু বেশি হবে। সেক্ষেত্রে আমাদের ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান আমরা জানি যে যেহেতু আমি সোডিয়াম ক্লোরাইডটা গঠিত করব, সেক্ষেত্রে এই যে সোডিয়াম এর আমাদের তড়িৎ ঋণাত্মকতার মান কত থাকে, 0.9 থাকে, এবং ক্লোরিনের কত থাকে, ক্লোরিনের 3 থাকে, 3.0 এটা থাকে। এখন যদি আমি বিয়োগ করি দেখেন তাহলে কত হয়, এখানে কিন্তু 2.1 হয়, অর্থাৎ আমাদের 2.1 বা 2 এর বেশি হইতে হবে, তাহলে কি এই আয়নিক যৌগ গঠন করতে পারবে। এখন দেখেন
আমি বললাম যে এখানে কেন এইগুলোতে আয়নিক যৌগ গঠন করবে না কেন, হ্যাঁ সেটা একটু দেখেন। আমরা জানি অ্যালুমিনিয়াম ক্লোরাইড খুবই একটা আমাদের পরিচিত একটা যৌগ। এই অ্যালুমিনিয়াম তো ধাতু, ক্লোরাইড তো অধাতু, তাহলে তো আমাদের এখানে বিক্রিয়া হওয়ার কথা, কিন্তু কেন হলো না চলেন তো একটু দেখি। কারণ আমাদের এখানকার একটা শর্ত কিন্তু মানবে না, এই জন্য এটাকে আমরা উভধর্মী যৌগ হিসাবে জানি অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা কি সংকেত হচ্ছে Al3, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সংকেত। সেক্ষেত্রে অ্যালুমিনিয়ামের আপনার তড়িৎ ঋণাত্মকতার মান কত? অ্যালুমিনিয়ামের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 1.8, আর এখানে ক্লোরাইডের কত? ক্লোরাইডের হচ্ছে 3, ঠিক আছে। তাহলে এটা আমি একটু আগে লিখি। এখন পার্থক্য দেখেন, পার্থক্য কিন্তু 2.1 হচ্ছে না। সেক্ষেত্রে এটাকে আমরা বলতে পারি না যে এটা আয়নিক যৌগ, এটাকে আমরা জানি কিন্তু উভধর্মী যৌগ হিসাবে। কিন্তু এইটা ধাতু, এটাও অধাতু, এখানে আয়নিক যৌগ গঠন হওয়ার কথা ছিল, শুধুমাত্র এইটা আমাদের মানতেছে না, সত্যটা মানতেছে না, এই জন্য আমরা কি করতে পারছি না। আর এখানে কিন্তু এই অ্যালুমিনিয়াম খুব, এখানে আমাদের আয়নীকরণ শক্তির মান, কারণ এর শেষ কক্ষপথে 3টা ইলেকট্রন থাকে, এই 3টা ইলেকট্রন কিন্তু খুব সহজে ছেড়ে দিবে না, অধিক পরিমাণে শক্তির প্রয়োজন হবে। এই জন্য আমাদের এই শর্তও কিন্তু মানবে না। এই শর্তগুলো যদি না মানার কারণে এটা কিন্তু আমাদের আয়নিক যৌগ হলো না। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমাদের এখানে আয়নিক যে বন্ধনটা গঠন করতে গেলে আমাদের শর্ত কয়টা লাগছে? শর্ত এখানে 4টা লাগছে। একটা হচ্ছে যে ধাতুগুলো ইউজ করব, এই ধাতুর আয়নীকরণ শক্তির মানটা নিম্ন হবে, অধাতুর ইলেকট্রন আসক্তি বেশি হবে এবং ল্যাটিস শক্তিটা বেশি হবে। ল্যাটিস শক্তিটা আমি বললাম যে গ্যাসীয় ক্যাটায়ন, অবশ্যই গ্যাসীয় কথাটা উল্লেখ করতে হবে। গ্যাসীয় ক্যাটায়ন এবং গ্যাসীয় অ্যানায়ন মিলিত হয়ে যদি সলিড 1 মোল লবণ তৈরি করতে যে পরিমাণের শক্তি নির্গত হয় তাকে ল্যাটিস শক্তি বা ল্যাটিস এনথলপি বলা হয়। আর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, এদিকে আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। যে আয়নিক যৌগের কিছু বৈশিষ্ট্য থাকা দরকার, সেই বৈশিষ্ট্যগুলো একটু আমরা দেখে নিই। তাহলে এই বৈশিষ্ট্যগুলো যদি থাকে তাহলে সেটা আয়নিক যৌগ হবে, ঠিক আছে। আর যদি না থাকে সেক্ষেত্রে আয়নিক যৌগ হবে না। সেক্ষেত্রে দেখেন আয়নিক যৌগ পানিতে দ্রবণীয় হবে, পানিতে দ্রবণীয় হবে, ঠিক আছে, আয়নিক যৌগটা। এখন আর থাকবে হচ্ছে গলনাঙ্ক থাকবে উচ্চ, স্ফুটনাঙ্ক থাকবে উচ্চ এবং পোলারায়ন ক্ষমতা থাকতে হবে এর। আরেকটা থাকতে হবে ক্রিস্টাল গঠন করতে পারবে। এখন আপনারা বলতে পারেন যে আপু এইগুলো সম্পর্কে তো আমাদের ধারণা আছে যে পানিতে দ্রবণীয়, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, পোলারায়ন বা পোলারিটি সম্পর্কে আমরা এইগুলো সম্পর্কে যে ধারণা আছে, কিন্তু ক্রিস্টালটা আবার কি? ক্রিস্টাল হচ্ছে কোনো কঠিন পদার্থের স্বচ্ছ স্ফটিকার নির্দিষ্ট জ্যামিতিক গঠনকে ক্রিস্টাল বলে থাকে। তাহলে দেখেন ক্রিস্টালটা কি বলা হচ্ছে? কোনো কঠিন পদার্থ, কঠিন পদার্থের ষষ্ঠ স্ফটিকাকার নির্দিষ্ট জ্যামিতিক গঠনকে ক্রিস্টাল বলে। আপনাদের সেকেন্ড পেপারে যারা ফার্স্ট ইয়ারে এই ক্লাসটা করবেন, আপনারা ফার্স্ট ইয়ারের সেকেন্ড মানে অর্গানিক কেমিস্ট্রিতে আপনাদের ক্রিস্টাল ফেলানোর একটা প্র্যাকটিক্যাল আছে, ওখানে কিন্তু আপনারা দেখতে পারবেন যে ওইটা একটু মন দিয়ে দেখবেন যে ক্রিস্টালটা আসলে কেমন পড়লো, ঠিক আছে। তাহলে একটা কঠিন পদার্থ, ওই কঠিন পদার্থের স্বচ্ছ একদম চকচকা দেখতে লাগবে, নির্দিষ্ট জ্যামিতিক একটা গঠন থাকবে, ওই গঠনটাকে ক্রিস্টাল বলা হবে, ঠিক আছে। এখন আমরা জানবো, আমি একটু বাড়তি জানাই দিছি যে এই ক্রিস্টাল কত প্রকার হইতে পারে। ক্রিস্টাল পৃথিবীতে 7 প্রকারের আকৃতির হইতে পারে, হ্যাঁ। এখন এই ক্রিস্টাল হচ্ছে 7 প্রকারের, নামটা আমি একটু বলে দিচ্ছি। কিউবিক বা ঘনক আকৃতির এক ধরনের ক্রিস্টাল হয়ে থাকে। এই ক্রিস্টালটা কাদের হয়ে থাকে জানেন? সোডিয়াম ক্লোরাইডের যে ক্রিস্টালটা, এটা আমরা পড়বো যে এটা হচ্ছে কিউবিক বা ঘনক আকৃতির, ঠিক আছে। এটা কেমন হয়ে থাকে? সোডিয়াম ক্লোরাইডের যে ক্রিস্টালটা পড়বে, এই ক্রিস্টালটা কিউবিক বা ঘনক আকৃতির হবে, দেখছো। তাহলে একটা থাকবে কিউবিক বা ঘনক আকৃতির, মোনো ক্লিনিক, ট্রাইক্লিনিক, টেট্রাগোনাল, অতরম্বিক, হেক্সাগোনাল এবং রম্ব হেক্সাল, এই 7 প্রকারের কি হয়? 7 প্রকারের ক্রিস্টাল হয়ে থাকে। তার ভিতরে আমাদের পড়ার বিষয় থাকবে এই কিউবিক বা ঘনক আকৃতির, কারণ যেহেতু আমরা আয়নিক যে যৌগটা পড়বো এখানে বইতে, সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডেরটা পড়বো, আর ওই সোডিয়াম ক্লোরাইডের তাই দেওয়া রয়েছে, সেটা হচ্ছে আমাদের কিউবিক বা ঘনক আকৃতির। এবার দেখেন এই যে আমাদের আয়নিক যৌগের আরেকটা বৈশিষ্ট্য রয়েছে, সেটা হচ্ছে বিদ্যুৎ পরিবাহী হবে। কোন অবস্থায় বিদ্যুৎ পরিবাহী হবে? সেটা হচ্ছে গলিত বা দ্রবণীয় বা দ্রবীত অবস্থায় বিদ্যুৎ পরিবাহী হবে। আমরা কিন্তু যখন ওই যে গ্রাফাইটের বিদ্যুৎ পরিবাহিতা দেখতে চাই, তখন কিন্তু আমরা কি দিই? এর ভিতরে লবণ দিই, হ্যাঁ। লবণটা গলিত অবস্থায় ওই লবণের ভিতরে দিয়ে কিন্তু বিদ্যুৎ পরিবাহন করে কোথায় যায় আমরা দেখতে পারি কিন্তু যে বিদ্যুৎ পরিবাহন হচ্ছে কিনা। কিছু কিছু কি আয়তনিক যৌগ বা ভঙ্গুর হয়ে থাকে। এই যে আয়নিক যৌগগুলো থাকবে, এরা কি হবে? আয়নিক যৌগ গঠন করবে এবং এরা দেখতে কেমন হবে? ভঙ্গুর হবে। তাহলে আশা করি আমরা এই যে আয়নিক যৌগের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে এইগুলো সম্পর্কে জানলাম। এখান থেকে আমাদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কটা বেশ কাজে লাগবে, কারণ আমরা জানি যে আমরা যেহেতু সোডিয়াম ক্লোরাইড পড়বো, এই সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কত? সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক হচ্ছে আপনাদের মেল্টিং পয়েন্টটা আমি যদি এখানে লিখি যে সোডিয়াম ক্লোরাইড, এই সোডিয়াম ক্লোরাইডের
TM দিলাম, হ্যাঁ। মেল্টিং পয়েন্টটা কত হবে? মেল্টিং পয়েন্ট কিন্তু 801 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে এবং গলনাঙ্ক কতটুকু হয়ে থাকে? গলনাঙ্ক এটাকে আমি TB দ্বারা প্রকাশ করলাম, হ্যাঁ। বয়লিং পয়েন্ট হিসাবে সেক্ষেত্রে 1465 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু এই সোডিয়াম ক্লোরাইডটা গলবে, ঠিক আছে। তাহলে এই সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কটা আপনারা একটু মনে রাখবেন। তাহলে আমাদের যে আয়নিক যৌগগুলো হবে এই আয়নিক যৌগের ক্ষেত্রে কিন্তু উচ্চ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক হইতে হবে। এই ক্ষেত্রে আমি কিন্তু আপনাদের ওইদিকে একটা উদাহরণ দেখাইলাম। ওই উদাহরণে কি ছিল? অ্যালুমিনিয়াম ক্লোরাইড ছিল। ওই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের কিন্তু উচ্চ গলনাঙ্ক এবং উচ্চ স্ফুটনাঙ্ক ছিল না। এই জন্য কিন্তু ওটা আবার কি হবে না? ওটা কিন্তু আয়নিক যৌগ হিসাবে গণ্য করা হবে না। আশা করি এই পর্যন্ত আপনারা বুঝছেন। এখন দেখেন আমরা পড়বো হচ্ছে আয়নিক যৌগটা, মানে যে উদাহরণটা, এটা আমরা একটু দেখবো যে আয়নিক যৌগের যে কি কি উদাহরণগুলো আমরা করতে পারি। তারপরে আমরা জানবো যে আয়নিক যৌগের কিছু সীমাবদ্ধতাও থাকবে, ঠিক আছে। তাহলে এই জায়গা থেকে আমরা জানলাম যে আয়নিক যৌগটা কি ছিল। আয়নিক যৌগটা ছিল যে আয়ন আয়ন দিয়ে যে বন্ধনটা গঠিত হয় ওই বন্ধনটাকে আমরা আয়নিক যৌগ বলে থাকি। সেক্ষেত্রে আমি এই আপনাদের উদাহরণটা দিয়েছিলাম যে সোডিয়াম আপনার আয়ন, এটা কিন্তু গ্যাসীয় অবস্থায় থাকতে হবে। গ্যাসীয় অবস্থায় এখানে সলিড তৈরি করবে, ঠিক আছে। সলিড সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে। এক্ষেত্রে আমি দেখেন এখানে সোডিয়াম কেন এই আয়নিক যৌগটা গঠন করলো, এর সাথে আমাদের শর্তগুলো একটু মিলছে কিনা দেখেন। আমরা বলছিলাম যে ধাতুটা ইউজ করছিলাম, এখানে ধাতু কি? সোডিয়াম কিন্তু ধাতু। এই ধাতু বলছিলাম এখানে আমাদের আয়নীকরণ বিভবের মান কম থাকবে, অর্থাৎ আয়নীকরণ পোটেনশিয়াল কি থাকবে? কম থাকবে, কম থাকতে হবে। সেক্ষেত্রে দেখেন আমাদের শেষ কক্ষপথে 3s একটা ইলেকট্রন আছে। এই ইলেকট্রনকে যদি আমি একটু তাপ দিই তাহলে এ কিন্তু অল্প শক্তি প্রয়োগ করার সাথে সাথে এই ইলেকট্রনটা ছেড়ে দিবে, এই অবস্থায় পরিণত হবে, অর্থাৎ নিয়নে পরিণত হয়ে যাবে। অর্থাৎ এখানে আমাদের শেষ পর্যন্ত কি আসবে? সোডিয়াম আয়ন চলে আসে, তাই না? এই সোডিয়াম আয়ন সেটা আমাদের, আর এই নিয়নটা, তাহলে নিয়নের অবস্থায় আসলে এটা কি? গ্যাসীয় জিনিস না? এই গ্যাসীয় জিনিস, তাহলে এই গ্যাসীয় জিনিস হয়ে গেল। এবার দেখেন ক্লোরিনের ক্ষেত্রে, ক্লোরিনের এই শেষ কক্ষপথে যান, কয়টা ইলেকট্রন আছে? এই ইলেকট্রন কয়টা আছে? 7টা ইলেকট্রন আছে। 8টা পর্যন্ত নিতে পারবে সে, এখানে একটা হলে এখান থেকে যেটা ছাড়লো সেটা একটা নিয়ে নিল। এবার এই ইলেকট্রনটা নেওয়ার পরে কি হয়ে গেল? ক্লোরিন মাইনাস হয়ে গেল। ক্লোরিন মাইনাস হয়ে গেলে এদের কাছাকাছি যে আর্গন ছিল, এই আর্গনের ইলেকট্রন বিন্যাসে ধারণ করলো। ধারণ করে এটা কি হয়ে গেল? এটাও কি আর্গন? কি এটা? নিষ্ক্রিয় গ্যাস, সেটাও গ্যাসে পরিণত হয়ে গেল। তাহলে এই সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন গ্যাসীয় অবস্থায় থেকে যে সলিড সোডিয়াম ক্লোরাইড তৈরি করছে, এটাই হচ্ছে আমাদের আয়নিক বন্ধনের হচ্ছে উদাহরণ হিসাবে থাকতে পারে। সেক্ষেত্রে আপনারা এখানে আরও লিখতে পারেন এইভাবে। আমি যেটা বাংলা কথায় বললাম যে সোডিয়াম ক্লোরাইড এর শেষ কক্ষপথে যে আপনাদের যদি উদাহরণ আসে তাহলে এইভাবেই লিখে দেবেন এবং এইভাবে ব্যাখ্যাটা দিবেন যে সোডিয়াম ক্লোরাইডের শেষ কক্ষপথে যেহেতু একটা ইলেকট্রন আছে, এখানে কম আয়নিক পোটেনশিয়াল লাগতেছে, কম তাপমাত্রা দিলে, যেহেতু আমরা জানি যে শেষ কক্ষপথের যদি কোনো মৌলের 1 থেকে 2টা ইলেকট্রন বা 3টা ইলেকট্রন থাকে তাহলে সেটা ছেড়ে দিতে চাই। সেক্ষেত্রে এই সোডিয়ামও ছেড়ে দিয়ে কি তার কাছাকাছি যে নিষ্ক্রিয় গ্যাসে হচ্ছে কিসে পরিণত হবে? নিয়নের ইলেকট্রন বিন্যাসে পরিণত হলো। তারপরে এই ক্লোরিনেরও শেষ কক্ষপথে যেহেতু 7টা ইলেকট্রন আছে, এর চাহিদা বেশি থাকে। একটা ইলেকট্রন এই সোডিয়াম থেকে গ্রহণ করে, যেটা ছেড়ে দিল সেটা গ্রহণ করে নিষ্ক্রিয় যে গ্যাসটা ছিল এটা সুস্থিতি অর্জন করার জন্য মানে সুস্থিতি অর্জন করার জন্য আর্গনে ইলেকট্রন বিন্যাস গ্রহণ করলো। এটাও কি একটা গ্যাসীয় অবস্থা। তাহলে এই দুটো আয়ন গ্যাসীয় অবস্থায় বিক্রিয়া করে সলিড সোডিয়াম ক্লোরাইড তৈরি করলো। তাহলে আমি কিন্তু আগেই আপনাদের বলেছিলাম যে এরা কিন্তু বন্ধন গঠন করতে চাওয়া মানে কি? এরা স্থিতিশীল থাকা বা তারা সুখে শান্তিতে থাকা। তাহলে এই স্থিতিশীল তারা কখন থাকে? যখন এই নিষ্ক্রিয় অবস্থায় থাকে তখনই তো কি থাকে তারা? নিষ্ক্রিয় অবস্থায় থাকলেই তারা সুস্থিতিশীল অবস্থায় থাকতে পারে। তাই তারা সবসময় চায় তারা নিষ্ক্রিয় থাকবে বা সুস্থিতিশীল থাকবে। তাহলে এই যৌগ যে গঠন করলো এটা কিন্তু তারা নিষ্ক্রিয় অবস্থায় থেকেই গঠন করলো। এই জন্য এর যে বাংলা কথাগুলো আমি কিন্তু বলে দিলাম, এটা অনেক লেখা, এজন্য আমার এইভাবে লিখে লিখে দেওয়া আপনাদের ক্ষেত্রে সম্ভব হলো না, তাই আমি বলে দিলাম। আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পারছেন যে আমি পড়াইলাম কি? রাসায়নিক বন্ধনটা পড়াইলাম। রাসায়নিক বন্ধন পড়ানোর পরে আমি যে আয়নিক, যেহেতু আমি প্রথমে এখানে আমাদের ছিল আয়নিক বন্ধনটা ছিল, আয়নিক বন্ধন সম্পর্কে আপনাদের আমি একটু আইডিয়া দিলাম। আয়নিক বন্ধন দেওয়ার পরে এই আয়নিক বন্ধনের কিছু শর্ত ছিল, সেই শর্তগুলো জানালাম। আর তারপরে আমি এই যে আপনাদের এই শর্তগুলো জানানোর চেষ্টা করছি। শর্তগুলো পূরণ করলে আয়নিক যৌগ গঠন করবে। আবার আয়নিক যৌগের কিছু কি থাকবে? বৈশিষ্ট্য থাকবে। এই বৈশিষ্ট্যগুলোও থাকা লাগবে, তাহলে সেটা আয়নিক যৌগ হবে। তারপরে আমি এখান থেকে আপনাদের একটা উদাহরণও, ওই যে সোডিয়াম ক্লোরাইডের উদাহরণ এটা দিলাম। এর পরের যে লেকচারটা আসবে সেখানে আমরা কি করব? আয়নিক বন্ধনের যে সীমাবদ্ধতাগুলো রয়েছে এই সীমাবদ্ধতাটা পড়ব। পড়ে আমরা কি করব? বিভিন্ন যে কোশ্চেনগুলো রয়েছে এই রিলেটেড সীমাবদ্ধতা দিয়েই কোশ্চেন আসে, এই কোশ্চেন গুলো আমি একটু সলভ করে দেওয়ার চেষ্টা করব। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি আপনারা আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে রসায়ন ফেসবুক পেজটাকে ফলো করবেন, এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে এমন ভিডিও বানাতে উৎসাহিত করবে। তাই সবার কাছে অনুরোধ থাকলো যে আপনারা সবাই লাইক কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগতেছে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।